আসসালামু আলাইকুম। বরাবরের মতোই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হলো আমার যাত্রা। এবারের যাত্রার উদ্দেশ্য উমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব। কোনো প্রকার ঝামেলা ছাড়া ইমিগ্রেশন পার করে ফেলছি। সিকিউরিটি ডান, ইমিগ্রেশন ডান। ইমিগ্রেশন পার করে এখন বসে আছি, বসে নাই আটতেছি আর কি। বহুত সময় লাগবে না বসে থাকা। রোজার দিন ছিল, সেহরি করা জরুরি। দিন এগুলো খাইলে হয়? বার্গার এটা খাইছো কখনো? এটা খুব মজা। এটা এখন সব জায়গায় পাওয়া যায় না, আগে পাওয়া যেত। মজো আছে না, মজো আর এটা একসাথে বের করছিল ওই কোম্পানিরই। এখন গ্রামে ট্রামে অনেক জায়গায় পাওয়া যায়, গ্রামে পাওয়া যায় আর এয়ারপোর্টের এই জায়গাটায় পাওয়া যায়। বুঝে দেখতেছো সিচুয়েশনটা কি? এখানে খাবার দাবার প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মতো। কি খাওয়া উচিত? এই দোকানটার খাবার দাবার মোটামুটি ভালোই। চিকেন এক্সপ্রেস। বাংলাদেশের এয়ারপোর্টে কেন শুধু বার্গার টার্গার স্যান্ডউইচ এগুলো বিক্রি করবে? একটা দেশের এয়ারপোর্ট, সে দেশকে রিপ্রেজেন্ট করা উচিত না? ডিউটি ফ্রির দোকানে তো দেখলাম যে ফতুয়া টতুয়া বিক্রি করে, তাহলে খাবারের দোকানেও পান্তা ভাত বিক্রি করা উচিত। আমার তো খাইতে পারলে ভালোই লাগতো। অ্যাটলিস্ট পান্তা ভাত বিক্রি করা না গেলে ডাইল ভাত। একটা দোকানে খিচুড়ি ছিল, সেটাও আমার নাই। কেমন ইনসাফ! আহ, জাতীয়তা বোধ সৃষ্টি হইল না আমাদের। এহরাম পরছি, দীর্ঘকাল লুঙ্গি পরার অভ্যাস থাকার পরেও এহরাম বাঁধার পরে কেমন একটা ভয় ভয় লাগতেছে, আনইজি লাগতেছে। পরার স্টাইলটা ভিন্ন তো। এয়ারপোর্টের মসজিদে পরে ফেলছি, অনেকে বাসার থেকেও পরে আসে। বেশিরভাগ লোক মনে হয় প্লেনে পড়বে। বোর্ডিং শেষ করে এসে বসছি। বিমান একটু ডিলে হওয়ার কথা, 4:20-এর বিমান কখন আসে বলতে পারতেছি না। 4:20-এ যদি রওনা দিত তাহলে মনে হয় সেহরিটা দিত। এখন তো মনে হয় সেহরি দিবে না, কি জানি, দেখা যাক, আল্লাহ ভরসা। লোকজন লাইন দিতেছে বোর্ডিং এর জন্য। তো বোর্ডিং এর বিশাল লাইন। আমার না লাইন ধরতে ভালো লাগে না, আমি লাস্টে যাব। উঠতে হবে, তারপর বিমানের কাছে যাইতে হবে। সরাসরি বিমানটা লাগাই দিলে মানুষের কষ্ট একটু কম হইতো। হজ যাত্রীদের জন্য একটু করাই উচিত ছিল। অনেক ফ্লাইটই তো করে, কখনো কখনো বাস ধরা লাগে। সবাই উড়াউড়ি করে উঠতেছে, আমার হুড়াহুড়ি আর লাইন ধরা জিনিসটা একদম পছন্দ না। প্লেনটা বেশ দূরে, বড় প্লেন, সৌদি এয়ারলাইন্স। লোকজন একটু একটু করে উঠতেছে। প্লেনে উঠে গেছি। ভাবছিলাম সৌদি এয়ারলাইন্সে হয়তো বা ইসলাম মেনে কাজ করে, মেয়েরা হিজাবও করে না। এয়ার হোস্টেসগুলো অন্যান্য প্লেনের মতো বাজে ব্যাপার না। সৌদি কোনো কিছুই মেনটেন করতেছে, শুধু ব্যবসায়ী করে যেতেছে। আল্লাহ পাক তেল দিছে, সে তেলের ব্যবসা, হজের ব্যবসা, টাকা ছাড়া কিছুই বোঝে না। সৌদি মেয়েরা না মনে হয়, তবে বিভিন্ন মুসলিম কান্ট্রি থেকে মেয়েদেরকে কালেক্ট করছে। বোর্ডিং এর জন্য বহুতক্ষণ বসে রাখছে। এই টাইমটা চাইলে খাবার দাবার ওখানে দিয়ে দিতে পারবে। এখন পানি হয়ে গেছে। প্লেনটা সুন্দর আছে। ফজরের নামাজ পড়বো, নামাজ পড়ে ঘুমাই থাকবো। বিমানটা একটু স্টেবল। 5টার সময় বিমানে উঠছিলাম, সকাল বাজে 11:30। অলরেডি মরুভূমির উপরে চলে আসছে প্লেন।
সমুদ্রটা মরুভূমি। জীবনে প্রথমবারের মতো মরুভূমি দেখতেছি। সুবহানাল্লাহ। মরুর মাঝখান দিয়ে আঁকা বাঁকা হয়ে যেগুলো গেছে, মনে হইতেছে যে তো কোনো পানি গেছে, সেই নেমে যাওয়ার দাগ। একটা রেখা দেখা যাইতেছে, এই যে মনে হয় দ্য লাইন প্রজেক্ট, মনে হয় শিওর না। আবার একটু পাথর পাথর। অল্প একটু সিটি দেখা যাইতেছে। বাজে বেলা 1টা, জোরে রক্ত শুরু হয়ে গেছে। মাত্র এসে প্লেন থামলো। বুঝলাম না, দেখাইছিল 4 ঘন্টার ট্রিপ, কত ঘন্টা লাগলো। তো বুঝতে পারছি বাংলাদেশের থেকে এখানে টাইম ডিফারেন্স 3 ঘন্টা। জেদ্দা এয়ারপোর্টের নামে ইমিগ্রেশন শেষ করলাম, এখন অনেকক্ষণ অপেক্ষা করা লাগবে। সুন্দর এয়ারপোর্ট। বড় অনেক। সবচেয়ে বড় অ্যাকোয়ারিয়াম। এটা হচ্ছে এয়ারপোর্টে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় অ্যাকোয়ারিয়াম। এখানে 2000-এর উপরে বিভিন্ন রকমের প্রাণী আছে। এয়ারপোর্টে যে সৌদি মেয়েরা কাজ করে তারা একেবারে খুব ভালো পর্দা মেনটেন করে, তাদের আচার আচরণও খুব সুন্দর, খুবই জেন্টেল। বিমানের মতো না। আমার সবকিছুতেই সমস্যা, একটা সিম কিনতে সময় লাগলো 1.5 ঘন্টা। সবাই সিম কিনে নিয়ে চলে গেছে, আমার ফিঙ্গারপ্রিন্টই কাজ করে না, অনেকক্ষণ পরে কাজ হইলো। এরপর জেদ্দা এয়ারপোর্ট থেকে বেরিয়ে ট্যাক্সি নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি এয়ারপোর্ট থেকে যে ট্যাক্সিটা উঠেছিলাম সে কিছু দূর যাওয়ার পরে আমাকে অন্য একটা ট্যাক্সিতে তুলে দিল। এই লোকটা এয়ারপোর্ট থেকে কাস্টমার আনার কাজটা করে, সে বেশি দূর যায় না, কাস্টমার নিয়ে অন্যান্য ট্যাক্সিওয়ালাকে কাস্টমার ধরিয়ে দেয়। প্রথম ট্যাক্সি ড্রাইভার ইয়ং ছেলেটি ছিল সৌদি আরবিয়ান, এরপরে যার ট্যাক্সি দিল পাকিস্তান। চলে আসছি সামনে, লাল টেপ দেয়া দেখে ভাবছি কি হোটেলের ভিতরে হয়তো কেউ নাই। হায় হায়, বন্ধ নাকি, পরে দেখলাম এটা অটোমেটিক ডোর। হোটেল খারাপ না, ভালোই। হোটেলে পৌঁছে রেস্ট নিয়ে ইফতার করে রওনা দিলাম উমরা পালনের উদ্দেশ্যে মসজিদ আল হারামের দিকে।
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ট্যাক্সি থেকে নেমে হেঁটে হেঁটে পৌঁছে গেলাম কাবা শরীফের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানে উমরা করলে ওনার সাথে হজ করার সওয়াব হয়। এজন্য অনেক ভিড়। এই প্রথমবারের মতো উমরায় আসলাম। ইসলামে সবকিছুই খুব সুশৃঙ্খল এবং প্রত্যেকটা কাজের পেছনে একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। হজ, নামাজ, কাতারবদ্ধভাবে নামাজ, সবকিছুর পেছনে একটা কারণ আছে। সবচেয়ে বড় কারণ হইতেছে গিয়া মানুষে মানুষে মানবতা শেখানো, সুশৃঙ্খলতা শেখানো। এখানে ওমরায় এসে নারী পুরুষ নির্বিশেষে যেভাবে ধাক্কা ধাক্কি মারামারিটা করে, এরকম ইসলামে আর কোনো জায়গায় হয় না। হজে যেরকম বিশৃঙ্খলতা হয়, এরকম বিশৃঙ্খলতা কোনো জায়গায় নাই। হজের উদ্দেশ্য এরকম হইতে পারে না, এটা ইসলাম হইতে পারে না যে অবস্থা আমরা বানাইছি। অবশ্যই আরো সুশৃঙ্খল হইতে হবে। একেবারে কাবার কাছে যদি তাওয়াফ না করা হয় তাহলে ধাক্কাধাক্কিটা এড়ানো সম্ভব। সেক্ষেত্রে দোতলা বা তিনতলায় তাওয়াফের ব্যবস্থা আছে, যদিও অনেক বেশি এরিয়া নিয়ে হাঁটা লাগে সেক্ষেত্রে, কিন্তু ধাক্কাধাক্কিটা এড়ানোর জন্য এটা করাই ভালো। আমি প্রথমবার গিয়েছি এই কারণে বুঝিনি। নারী পুরুষ সকলে কাবা শরীফ টাচ করতে যেয়ে ওই জায়গাটার অবস্থা আসলে বিশ্রী হয়ে যায়। তাওয়াফ শেষ করে চলে গেলাম সাফা মারওয়ার ময়দানে। ময়দান তো নেই এখন। সাফা মারোয়ার ময়দান, ছোটবেলায় যখন বইতে পড়ছিস তখন শুনছি পাহাড়ের ভিতরে বালি, রোদ, এসি, পানি ছাড়া রোদ, কড়া রোদ, দুর্গম পাহাড় হয়ে গেছে এসিওয়ালা বিশাল দালান দুর্গ। এইভাবে অবশ্য হজের মূল বিষয়টা বোঝা সম্ভব না। কালচার চলতেছে, চলুক, কোনো কিছুই আর আগের মতো নাই, শেষ জামানা বলে কথা। মানুষ হয়তো বলবে আরামদায়ক দরকার আছে, কিন্তু এই আরাম দিয়ে ওই অনুভূতি পাওয়া সম্ভব না। এই জন্যই মুসলমান লাগাইতে পারতেছে না, অনুভূতি শূন্য হয়ে যেতেছে। লাইটের নিচে আসলে দৌড়াইতে হয়। পানির জন্য যে দৌড়ানো ছিল, ইসমাইল আলাইহিস সালামের মা সেই বিষয়টাকে রিমাইন্ড করে। আগে এখানে পাহাড় ছিল, বালি ছিল, ধুলা ছিল, গরম ছিল, মরুর তপ্ত গরম, আর এখন এখানে এসি আছে, ফ্যান আছে, টাইলস আছে, আর উপরে সবুজ লাইট আছে। এখানে দৌড়াইতে হয়। এমনি হাঁটতে যে মানে পরিশ্রম, আর সে সময় কি কষ্টই না হয়েছে, আল্লাহ মালিক। মসজিদ আল হারাম। এখন আসছি চুল টাক করতে। 25 রিয়াল নেয়, 5 টাকা খরচ করলেও এটা 25 রিয়াল লাগবে। ক্লক টাওয়ারের নিচে এটাতে আসছে, এটা মনে হয় একটু এক্সপেন্সিভ, অন্য জায়গায় 10 টাকা দেখানো। ঘটনা ঘটছে, আমি আসছি বিকালে না, মাগরিবের পরে। এখন বাজে রাত 12টা প্লাস। যে ট্যাক্সিতে আসছিলাম ফরচুনেটলি তারই আবার পেয়ে গেছি। বাইরের হ্যাঁ হ্যাঁ ঠিক। এই বাইরের বাড়ি হচ্ছে পাকিস্তান, সে আগে পুলিশে চাকরি করতো। भाई पुलिस में थे ना? हाँ पुलिस में। पुलिस का नौकरी छोड़ के इधर सऊदी में टैक्सी चला रहे हो? हाँ शुक्र अल्हम्दुलिल्लाह। এরকম কখনোই হয় না যেটা আমাদের সাথে ঘটছে। जिंदगी में कभी हुआ ऐसा? नहीं नहीं, पहली बार हुआ ना? हाँ पहली बार। सुभान अल्लाह। ये होटल जो साथ साथ है। हाँ जैम अनेक। भाई नाम क्या बताया था आपका? शहजाद। शहजाद साहब। তোমরা শেষ করতে করতে সেদিন অনেক রাত হয়ে গেছিল। পরে রেস্ট নিয়ে ঘুমায় টুমায় পরের দিন বিকালের কাছাকাছি সময় আবার উদ্দেশ্যে রওনা দিই। আবু আহমেদ, মক্কার গলি এবং পুরাতন বাড়িঘর দেখা যাচ্ছে।
মসজিদ আল হারামে ইফতার করব। সব জায়গায় মানুষ আর মানুষ, তিল ধারণের জায়গা নেই। উপরে, অনেক উপরে। কাবা শরীফ প্রাঙ্গণে ইফতার শেষ করে এরপর নামাজ কালাম পড়ে ঘুরতে চলে গেলাম ক্লক টাওয়ার এবং আশপাশের কিছু মার্কেটে, লাক্সারিয়াস মার্কেট, আর প্রচুর মানুষের ভিড়। কাবার বাইরের রাস্তা। আরবরা খুব পছন্দ করছে, কতজন যে দেখে মাশাআল্লাহ বললো, ভালোই লাগছে। এই পাগড়িটা আম্মা নিয়ে গেছিল সৌদি আরব থেকে, আমার পরা হয় নাই তখন। এবার চুল কাটছি দেখে ভাবলাম করি, মানুষজন বেশ পছন্দ করছে। এখানে পুলিশ, পাবলিক মাশাআল্লাহ বলে কয়েকজন পাগড়ি ঠিক করে দিছে ধরে। ভালো মজার বিষয়। আব্বা দেখা যায় না, অনেক মানুষ, নেটওয়ার্কে বহুত প্রবলেম, কল আসে না এখানে। এত মানুষের লক্ষ লক্ষ মোবাইল ফোন তো কভার করতে পারে না। এই যে ভিডিও, এখানে ক্লক টাওয়ার, ওই যে মক্কা, রাস্তায় লোক নামাজ পড়ে। আমার নামাজ পড়া শেষ, এই জন্য আমি আর পড়তেছি না। আমার পাগড়িটা এরকম ছিল না, মাত্র দুজন পুলিশ অফিসার আইসে মাশাআল্লাহ মাশাআল্লাহ বলে পাগড়িটা ঠিক করে দিল। এই যে 360 ডিগ্রি, কালকে চুল কাটছিলাম যে, স্টাইল আবার চেঞ্জ হয়েছে। আবার দুইজন দেখা তাদের মতো করে পড়াই দিল। মনে হয় এখানে পাগড়ি পড়ার বিভিন্ন স্টাইল আছে, এক একজন এক এক রকম পছন্দ করে কিনা আল্লাহ জানে। বিখ্যাত ক্লক টাওয়ার এর ভেতরে অবস্থা শোচনীয়, এত মানুষ। তোর একটা মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামে যাইতেছি। যদি টাকা পয়সা চায় মিউজিয়ামে ঢুকতে, তাহলে আর যাবো না। প্রচুর লোক, ভিড়, রাত বাজে 12টা-1টা, ভিড় ঠেকানোই কঠিন। অনেক রাত পর্যন্ত এখানে থেকে এরপরে হোটেলে ব্যাক করি, পরের দিন রওনা করি মদিনার উদ্দেশ্যে। মদিনায় যাব, আর কিন্তু কেউ নাই। জিজ্ঞেস করলাম যে আর কেউ যাবে নাকি, যাবে না, উনি এটা নিয়ে চলে আসছে আমার পিক করতে। জাবালে নূর পর্বত, পরে একটু নিচে দেখা আছে না, খুব মানুষ দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, এটা হলো হেরা গুহা, আর উপরে দিকে টপে দেখা যায়, হ্যাঁ এটা হলো জাবালে নূর। ওখানে কোরআন নাযিল হয়েছে, এখানে নবী দেয়ান করছেন, এখানে নবী পাচ্ছেন। সুবহানাল্লাহ। এই তো এইটার সাথেই কানেক্টেড জাবালে নূর। ড্রাইভার সাহেব আমাকে নিতে 16 সিটের একটা গাড়ি নিয়ে চলে আসছে। 16 সিটের গাড়িতে একা একা যাইতেছি মক্কা থেকে মদিনা। গাড়িতে প্রায় 4-5 ঘন্টার পর বালের ঝড়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় সেই সময় কিভাবে হিজরত করছেন, না জানি কত কষ্ট হইতো। বালের ঝড় একটু বল। মাঝখানে মসজিদ কুবায় নামাজ আদায় করি। কুবা মসজিদে আসছি। নবুয়তের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই মসজিদ তৈরি করেন। সুবহানাল্লাহ। এইটা চতুর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদ ইসলামের, মসজিদ আল কুবা। এখানে 2 রাকাত নামাজ আদায় করলে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। নামাজ শেষ করলাম। এখানে খুব একটা নর্মাল বিষয়, নামাজরত লোকের সামনে দেখেন হাইটে হাইটে যাইতেছে সব, তেমন কেয়ার করে না। শুধু এইখানে না, মক্কায় দেখছি আল্লাহ জানে মদিনার কি অবস্থা, নামাজ পড়তেছে তাদের সামনে হেঁটে যেতেছে দেখেন।
জুতো রাখছি 371। মসজিদ কুবার চারপাশটা মনোমুগ্ধকর সুন্দর। মানুষ এখানে বসে, খাইতে আসে, দোকানপাট আসে, ঘুরে। কি চমৎকার, মাশাআল্লাহ। খুবই সুন্দর এই জায়গাটা, মসজিদ কুবার। ফ্রি কার্ডে করে ঘুরতেছি, ভালো আয়োজন। মনে হয় বৃষ্টি আসবে, মেঘ আকাশে মেঘ। মসজিদ কুবা দেখা শেষে পৌঁছে গেলাম মদিনায়, যেখানে আমার থাকার কথা সেই জায়গা। সেখানে ব্যাগ ট্যাগ রেখে সাথে সাথেই রওনা দিয়ে দিলাম মসজিদের নববীর উদ্দেশ্যে। ইচ্ছা ছিল সেখানে ইফতার সারা। মসজিদের নববীতে আসতে আসতে আজান দিয়ে দিছি, হাতে খেজুরের পোটলা নিয়ে ঘুরতেছি। নামাজ পড়া শেষ করলাম মসজিদের নববীতে। এখানেও একই অবস্থা, নামাজরত মানুষের মাঝখান দেখি ওই মানুষের সামনে দিয়ে আইটে চলে যেতেছে অবাধে। তা তো যাই গায়ের উপর দিয়ে উঠেও চলে যায়, কোনো ব্যাপারই না। নিজের সামনে দিয়ে চলে যাচ্ছে। নামাজরত মানুষের সামনে দিয়ে হেঁটে যাওয়া যে গুরুতর অপরাধ, এটা আমি ভুলে গেছিলাম। শেষ করলাম। বাঙালি ভাই আছে কিছু, ওনাদের সাথে সাথে যাইতেছি নজরুল ইসলামের রওজা দেখতে। মুখটা অন্যরকম হয়ে যেতেছে। আল্লাহ পাক কবুল করেন। রওজা পাকের দিকে যাচ্ছে। সারাক্ষণ এখান থেকে পানি আসতে থাকে আর বাতাস আসতে থাকে, যাতে পরিবেশ ঠান্ডা থাকে এখানে। মসজিদে নববীর চারপাশে হোটেল, রেস্তোরাঁ, অনেক সুন্দর পুরো জায়গাটাই, মাশাআল্লাহ। এরপরে আবার চলে গেলাম যেখানে থাকতাম সেখানে, রেস্ট নিয়ে পরের দিন সকালবেলা আবার মসজিদে নববীর উদ্দেশ্যে রওনা দিলাম। ডিজাইনগুলোতে প্রাচীন মিশরীয় কায়দার একটা ছাপ দেখা যায়। অনেক কষ্ট করে এখানে আসছে। রওজা পাকের সামনে নামাজ শেষ করে আশপাশে একটু ঘুরে দেখতেছিলাম। ইফতারের সময় প্রায় হয়ে আসছিল, মাঝে মাঝে নামাজ পড়ি আর এদিক ওদিক হাঁটি। একটা মিউজিয়াম ঘুরতে গেছিলাম, যদিও বন্ধ হয়ে গেছিল আমি চাইতে। ইফতার করতে বসছি। রোজার শেষ ইফতার করতে বসলাম মসজিদে নববীর প্রাঙ্গণে। মসজিদের পক্ষ থেকে অথবা সরকারের পক্ষ থেকে এখানে খাবারটা ইফতারি দিয়ে যাচ্ছে। এই খেজুর কেউ একজন গিফট করছিল। কিছুটা খেজুর, একটা দই, পানি, দইয়ের মধ্যে দেওয়ার জন্য মশলা, কুকিজ। আমি কয়েকদিন ধরে আসছি এখানে, একদিন ইফতার পাইনি, মক্কায়ও না এখানেও না। আজকে শেষ দিন ইফতারের, আল্লাহ নসিবে রাখছে। খেজুরের লাইটিং গুলো বেশ সুন্দর। না হওয়া সত্ত্বেও আমি যে এই পাগড়িটা পরে ঘুরতেছিলাম, এইটা সৌদিরা বেশ পছন্দ করছে। আমাকে জায়গায় জায়গায় পাগড়ি ঠিক করে দিতেছিল। তাদের আন্তরিকতা আসলে মাশাআল্লাহ খুব ভালো। ঈদের দিন সকালবেলা মদিনা থেকে হাই স্পিড ট্রেন স্টেশনে জেদ্দার উদ্দেশ্যে রওনা দিছি। খুবই সুন্দর ট্রেন স্টেশনটা।
ঈদ মুবারক। রেল স্টেশনটাও বিমানবন্দরের মতোই, অনেক সুন্দর। স্টেশনে আসছি। মদিনা থেকে জেদ্দার ট্রেনের ভাড়া, হাই স্পিড ট্রেন ভাড়া প্রায় 300 রিয়াল। এমনি 50 রিয়াল দিয়ে গাড়িতে করে যাওয়া যায়, বাসে করে যাওয়া যায়। যেটা একটা নতুন এক্সপিরিয়েন্স, তাই করতেছি। হাই স্পিড ট্রেন স্টেশনে আসছি। আবারও কিছু আরো পাগড়ি ঠিক করে দিতেছিলেন। এবার মনে হয় সবচেয়ে সুন্দর করে দিয়েছেন ওনারা। আমাকে বলছে যে এটা হচ্ছে প্রিন্স সলমানের স্টাইল। আবার নতুন করে একজন পাগড়ি বাইরে দিচ্ছে, বলছে মোহাম্মদ বিন সালমান। হাই স্পিড ট্রেন। হাই স্পিড ট্রেনে করে জেদ্দার দিকে চলতে শুরু করলাম। ট্রেনটা নর্মালি অনেক দ্রুত চলে। আমাদের কালো কালো metro এগুলা সব যে তেল আছে ভিতরে, এটা বোঝা যায়। আসছি জেদ্দা এয়ারপোর্ট স্টেশনে। এয়ারপোর্ট এরিয়াতে এসে আবার ট্যাক্সি খুঁজতেছি। অনেক ভাড়া ট্যাক্সির। জেদ্দায় আমার হোটেলটা ছিল বিচের কাছাকাছি। ট্যাক্সি করে হোটেলের দিকে যাচ্ছিলাম। জেদ্দায় পৌঁছায় গেছি ট্যাক্সি নিয়ে। জেদ্দায় তো আগেই ছিলাম, হোটেলে পৌঁছে গেছি। আবার বেরোইছি। পুরান পুরান গাড়ি দেখা যাইতেছে এখানে, লাক্সারিয়াস গাড়ি। খুবই সুন্দর লাগে আমার কাছে এগুলা। একটা গ্যাংস্টার গ্যাংস্টার ভাইব আছে। কখনো অ্যাবিলিটি হইলে এটা একটা কিনবো। ট্রেনগুলো অনেক এক্সপেন্সিভ, 30 রিয়াল 40 রিয়াল, বাট ফ্রুটসের দাম বেশি না। 1 2 3 4 5 6টা আপেল 7 রিয়াল। বেশি কমও না, বাংলাদেশের তুলনায় বেশি, বাট এমনি রেস্টুরেন্টের খাবারের তুলনায় বেশি না। বের হয়ে জেদ্দার সুপার শপ ঘুরে ঘুরে দেখতেছিলাম। হোটেলের পাশে একটা সাইজ কি মানে বিরাট সাইজের লেসের প্যাকেট, 10 রিয়াল দাম। বাবা, দুধ আমার সবসময় প্রিয় খাবার। সৌদি আরবের লোকজন সমুদ্রের পাড়ি পালন করতেছে, খাইতেছে খাইতেছে। এখানে এইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু ঝর্ণা। সমুদ্র অত্যন্ত নীরব, আমাদের পদ্মা নদীতেও নীরব। হয়তো এই জায়গাটা নীরব, অন্য জায়গায় ভালো হইতে পারে। পানি একেবারে চকচকা স্বচ্ছ। একটা বিড়াল রাত্রেবেলা সমুদ্রের পাশ দিয়ে ঘুরতেছে।
রাতে জেদ্দার সমুদ্রের পাড় এবং সমুদ্রের পাশ দিয়ে রেস্টুরেন্ট রাস্তাঘাট ঘুরে ঘুরে এনজয় করি। জায়গাগুলো খুবই সুন্দর। খুব বড় একটা সুপার শপে আসছি, বিন দাউদ। এখানে অনেক কিছু পাওয়া যায়। এটা নাকি বিখ্যাত। রাতে ঘোরাঘুরি শেষ করে হোটেলে চলে গেলাম। পরের দিন সকালবেলা আবার বের হলাম সকালের প্রকৃতি দেখতে। জেদ্দা কর্নিশ খুব সুন্দর জায়গা, পানিটা নীল। অসাধারণ সুন্দর জায়গা, রাতে বোঝা যায় না। তো চকচকা পানি, নিচের কি সুন্দর দেখা যায়। এরপর ট্যাক্সি কল করলাম একটা ভাসমান মসজিদ দেখতে যাওয়ার জন্য। যে ট্যাক্সি ড্রাইভার ছিল উনি ক্যাপ্টেন গারুডা, ইউটিউবে বেশ ভাইরাল উনি ওয়েট লস করার জন্য। হ্যালো ব্রাদার, ক্যাপ্টেন গারুডা। প্রেসিডেন্ট ট্রাম্প এখানে এসে জেদ্দায় একটা প্লাজা করতেছে। আয় হায়, সৌদি আরব শেষ। সমুদ্রের পাড়ে রাস্তাগুলো কি চমৎকার করে বানাইছে, সুবহানাল্লাহ। প্রচুর যানজট থাকে এখানে জেদ্দায়। মক্কাও পাইছি, মদিনাও পাইছি। ইয়াট, লাক্সারি 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 ইয়ট ক্লাব, খুবই লাক্সারিয়াস এরিয়া। ইয়ট টিয়ট রাখা অনেক। জেদ্দায় ভাসমান মসজিদ, এটা সমুদ্রের উপরে, এটা দেখতে আসছি। ফ্লোটিং মস্কের থেকে ভিউ, একটা মাছ দেখা যাইতেছে। মসজিদটা হচ্ছে পানির উপরে। এই জায়গাটা খুবই সুন্দর। খুব সুন্দর একটা জায়গা। রাস্তায় দেখা হয়ে গেল একটা এক্সপার্ট পিচ্চির সাথে। সে কিরকম নড়ে চড়ে স্লাইড করে করে মোটরসাইকেল চালায়। সমুদ্রের পাড় দেখা শেষ হলে যে তার লাক্সারি দিকটা দেখতে চলে গেলাম রেড সি মলে। হেঁটে হেঁটে গেছিলাম রেড সি মল। সবচেয়ে ফেমাস আল বাইক রেস্টুরেন্ট। এখানে বার্গার আর ফালাফেল অর্ডার করছি। ফালাফেল কি জানি না, খাই দেখতে হবে।
পাশে হারফি আছে, বাংলাদেশে তো হারফি অনেক খায়, এনে হারফিতে কেউ তেমন খায় না, মনে হয় হারফিতে দাম বেশি আজাইরাই, এটা ভালো আছে, অনেক দাম কম। গ্লোবাল স্ট্রিট, গ্লোবাল স্ট্রিট, এটা মনে হয় বাণিজ্য মেলার মতো কিছু একটা হবে। রাগেট ফোন একটা কিনছি, এটার ক্যামেরা ভালো না, এটা তো টাকা দিয়ে কেনা যায় না বাংলাদেশ থেকে, ক্যামেরা চেক করার সুযোগ ছিল না। এরপর আবার হোটেল যেদিকে সেই এলাকার দিকে রওনা করলাম। এটাই আমার শেষ দিন ছিল। এরপর ভাবতেছিলাম যে মান্ডি, খাপসা, আরাবিয়ান খাবার তো অনেক খাওয়া হয়েছে, আজকে একটু বাংলা রেস্টুরেন্ট, রাতে ঘোরাঘুরি শেষ করে হোটেলে ফিরে চলে বাংলা রেস্টুরেন্ট এই শেষ বের হওয়া। আরবের পুরান এলাকাগুলা, পাড়া মহল্লা, ভিতরটা একটু সুন্দর না? ঢাকা শহরের মহল্লার থেকেও বিশ্রী। এই নতুন নতুন বিল্ডিং মনে হবে ভাইয়া চুরে, ভিতরে কেমন যে খয়রাতি একটা অবস্থা। সেবেলা আবার হোটেলের থেকে একটু বের হয়েছি, কোক খাইতে হবে, বাংলা রেস্টুরেন্টে খাবার খাইছিলাম, পুরোটা টাইমে আরবি খাইছি, আজকে বাংলা রেস্টুরেন্টে একটু খাইছিলাম, কেমন যেন লাগতেছে। কোক টোক এগুলো ভালো জিনিস না, বাট কেমন কেমন যদি লাগে কখনো কোনো খাবার খায় তাহলে কোক খাওয়া ভালো। মাথার মধ্যে তো জিনিস নাই, লুঙ্গি পরে বেরিয়েছি পুরোটা টাইম, আরবিক স্টাইলে ছিলাম। চলে যাবো তো, যাওয়ার আগে নিজের দেশে ভালো হয় যে লুঙ্গি। পরদিন সকালবেলা আমার ফ্লাইট ছিল, তাড়াতাড়ি চলে গেছিলাম এয়ারপোর্টে। দেরি আছে এখন অনেক, ঘুম আসতেছে। সৌদি এয়ারলাইন্স, পাগড়ি পরা দেখতে আর পাগড়ি ঠিক করে দিতে মনে হয় আরবরা পছন্দ করে। কতজন যে এসে পাগড়ি ঠিক করে দিল, আমি যেভাবে ছিলাম ওইভাবেও কিন্তু অনেকে রাখে, কিন্তু আমি অনারব, এই জন্য আমাকে বেশি সুন্দর করে ই করে দেয় যে আবার পাগড়ি কেন সেট করে দিল। মাশাআল্লাহ। যে আরেকজন ঠিক করে দেয়। والله سعودي ما شاء الله. شوف 100 good থ্যাংক ইউ। very good. একজন এসে ঠিক করে দেয়, আরেকজনের পছন্দ হয় না, আরেকটা স্টাইল করে দেয়, এরকম চলতেছে মক্কায় মদিনায়। এখানে এসে ভালো আছে এই বিষয়টা নিয়ে, ওরা খুব আন্তরিক, মাশাল্লাহ। আবার আরেকজন আরেক রকম করে দিছে। সৌদিরা আমার এই লোকটা দেখে খুশি হয়। অন্যদিকে এক আলজেরিয়ার পোলা বিয়াদব, তার সাথে দেখা হয়েছে, সে আমার চেয়ারের পিছনে গুতাগুতি করতেছিল। আমি বললাম যে তুই গুতাগুতি করতেছিস কেন? আমি ইংরেজি বুঝি না, আরবিতে বল। আরবিতে কেন কব, আরব না। এরপর নানান প্রকার পেঁচাইতেছে, এরপর ইংলিশে কথা কইল। পরে আমি বললাম যে অত কি গুতাগুতি করতে চেয়ারের পিছনে মাথা দিতে ভালো লাগে? পরে সে কয় তুই আর সৌদিদের মতো এটা পড়ছিস কেন? কিন্তু সৌদি না, আর ভালো লাগে আমি পড়ছি, তো সমস্যা কি? শালা নিজে সৌদি না, অথচ সৌদিরা কত খুশি হয়, কতবার ঠিক করে দিল। বাজে 12:48, 3টায় প্লেন। আজকে একটু আগে আগে ইমিগ্রেশন ক্রস করে ফেলেছি, অনেক লাইন থাকে তো এখানে। আর ওদের নাকি গরম মরুভূমির দেশ, বাংলাদেশের থেকে অনেক অনেক বেশি শান্তি, ঘামে না মানুষ, জিনিসটা খুব ভালো। নতুন এয়ারপোর্টটা যে ঢাকার কবে চালু করবে, এতগুলো এয়ারপোর্ট, সুযোগ সুবিধা কম। খুবই সুন্দর এয়ারপোর্ট, ঢোকার সময় যতটুকু মনে হয়েছিল বেরোয়ার সময় তার থেকে বেশি সুন্দর লাগতেছে। দেখো কত সুন্দর এয়ারপোর্টের ভিতরে। এয়ারপোর্টের ভেতরে এখন খাবো আল বাইক, এদের বিখ্যাত, ম্যাকডোনাল্ডস এর থেকে বেশি বিখ্যাত এখানে আল বাইক। কালকে একবার বার্গার খাইছিলাম,
ঠিকঠাক আর কি, আমারই কিছু না। আজকে দেখি অন্য কি পাওয়া যায়। ফ্রাইড চিকেন বেশি ভালো লাগে না, বাংলাদেশেরটা কেমন যেন একটা গন্ধ, এনে অবশ্য ভালো আছে মনে হয়, ভেজাল টাজাল খাওয়ায় না তো মুরগির, এই জন্য। এইখানেও পাওয়া যায় না। চিকেন বার্গার খাই দেখছিলাম কালকে, চলে টাইপ। আজকে ফিশ আনছি, ফিশ র্যাপ বা সামথিং। মাছ আমার এমনি বেশি পছন্দ, জিনিসটা খাইতেও মজা। সৌদি আরব থেকে বিদায় নেওয়ার জন্য এখন প্লেনে উঠবো। আল্লাহ মালিক উমরা কবুল করেন, সকলের উমরা কবুল করেন, সকলের মনের নেক আশা পূরণ করেন। আলহামদুলিল্লাহ, যাওয়ার দিন রোজার মধ্যে সৌদি এয়ারলাইন্সের এয়ার হোস্টেসরা কোনো হিজাব পরা ছিল না, আজকে দেখতেছি হিজাব পরা আছে। এরা মোস্টলি ইন্দোনেশিয়ান। একটা ঘন্টা দেরি করে বিমানটা ছাড়ছে, বিমানের বারবারই এরকম সমস্যা। সৌদি চলে আসছে আমাদের বিমানবন্দরে। আলহামদুলিল্লাহ করলাম, আলহামদুলিল্লাহ হয়ে গেছে, আসছি। লাগেজ আসে নাই এখনো, বিশাল লাইন। আল্লাহ, পাইলেও পানিটা ঠিক মতো পাইনি। ভাগ্যিস ব্যাগের মধ্যে একটা এক্সট্রা নিয়ে আসছিলাম, ওই যে পাশে পানি নিয়ে ক্যাচাল লাগছে। ভদ্রলোক আমার সিচুয়েশন বুঝে একটা পানি আমার দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ নিরাপদে শেষ করলাম আমার পবিত্র উমরা।